আসসালামু আলাইকুম সবাইকে। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এই অধ্যায়ে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানব। সম্পূর্ণ ভিডিওটি সকলে মনোযোগ দিয়ে করবেন। এখন আমরা মাইটোসিস সম্পর্কে জানব। মাইটোসিস একটি জটিল প্রক্রিয়া যেটা নিউক্লিয়াস ও ক্রোমোজোম বিভাজিত হয় একবার। এখানে একবার মাত্র বিভাজিত হবে নিউক্লিয়াস ও এর ক্রোমোজোম এবং দুটি সম আকৃতির সমগুণ সম্পন্ন অপত্য কোষ, এখানে অপত্য হবে, ভুল লিখছি, অপত্য কোষ তৈরি করে। এটা যেখানে ঘটে সেখানগুলো হলো বা সেই জায়গাগুলোর নাম হলো দেহকোষে, উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ, উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ, উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ যেমন কাণ্ড, পাতা, মূল, প্রাণীর ক্ষেত্রে পুরোটাই দেহ, পুরো দেহ, এসব যেমন কাণ্ড, পাতা, মূল, এসব ক্ষেত্রে হয়ে। এখন আমরা সেল সাইকেল ও সেল সাইকেল স্টার্ট এই সম্পর্কে বিস্তারিত জানব। সেল সাইকেল হলো কোষ সৃষ্টি, বৃদ্ধি, বিভাজনের পর আবার কোষ সৃষ্টি, এরকমভাবেই হয়ে থাকে। আমাদের যে দেহটা সেটা প্রায় 100 ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। তো এভাবেই এরকমভাবে উৎপন্ন হয়। তো এরপর আমরা জানবো সেল সাইকেল স্টার্ট কীভাবে উৎপন্ন হয়। সেল সাইকেলটা যে হবে সেটা কিভাবে উৎপন্ন হয়। বাহ্যিক উদ্দীপনা একটা থাকে, অভ্যন্তরীণ উদ্দীপনা একটা থাকে, যেটা এখন বুঝবো আমরা। তো বাহ্যিক উদ্দীপনা যেটা বাইরে থেকে আসে, যখন এক্ষেত্রে বাইরের উদ্দীপনা হিসেবে আমাদের জিএফ বা গ্রোথ ফ্যাক্টর আমাদেরকে উদ্দীপনা দেয়। তো বাহ্যিক ক্ষেত্রে জিএফ বা গ্রোথ ফ্যাক্টর যেটা সাধারণতভাবে উদ্দীপনা দিবে। আর অভ্যন্তরীণ হিসেবে সাইক্লিন ও সিডিকে। তো এই দুই ধরনের অভ্যন্তরীণ উদ্দীপনা দেয় সাইক্লিন ও সিডিকে। তো এখন আমি বুঝাই। তো প্রথমেই এটা যদি আমরা একটা কোষ ধরি, এটা কোষ, তো এক্ষেত্রে কী হবে, তো এক্ষেত্রে একটি রিসেপ্টর থাকবে। এই রিসেপ্টরটা এরকম থাকবে। তো এখানে একটি জিএফ ফ্যাক্টর বসে, অর্থাৎ গ্রোথ ফ্যাক্টর। তো এখানে একটি জিএফ ফ্যাক্টর বসবে, যেটা সাধারণতভাবে বাইরে থেকে একটি উদ্দীপনা দেয় যে এখন সেল সাইকেল অর্থাৎ আমাদের যে কোষ বিভাজন সেটা স্টার্ট করা হোক, এরকম একটা উদ্দীপনা দিবে। এরপর ভিতরে যে সাইক্লিন সিডিকে আছে সেগুলো উদ্দীপনা পাবে। তো এখানকার ভিতরে থাকবে সাইক্লিন সিডিকে। তো সাইক্লিন সিডিকে থাকবে, যেটা সাধারণতভাবে কোষ অভ্যন্তরীণভাবে কোষ বিভাজনে সহায়তা করবে। এটা হলো বাহ্যিক, আর এইটা হলো রিসেপ্টর সাইট বলা হয়ে থাকে। তো এভাবেই সাধারণতভাবে সেল সাইকেল স্টার্ট হয়। আর আমরা জানি যে আমাদের দেহে ক্যান্সার জাতীয় এক ধরনের জিনিস হয় বা রোগ হয়, যেটা সাধারণতভাবে P53 জিনের কারণে হয়ে থাকে। P53 জিন যখন ডিসেবল বা কী বলাকে মৃত থাকবে বা ডেড থাকবে, তখনই ওই P53 জিন আমাদের শরীরের কোষ বিভাজন হবে কি না বা কোষ বিভাজন হওয়া কতটুকু প্রয়োজন সে অনুযায়ী কোষ বিভাজন করে থাকে এবং আমাদের দেহকে সুগঠিত করে। কিন্তু যখন P53 ডেড হয়ে যায়, তখনই আমাদের দেহে প্রচুর পরিমাণে মাইটোসিস ঘটতে থাকে। যেই কোষটায় এই প্রোটিনটা P53 জিনটা মৃত হয়ে যায়, সে কোষটাতে অতিরিক্ত পরিমাণে বিভাজন হতে শুরু করে, মাইটোসিস, এবং সেখানে ক্যান্সার কোষের সৃষ্টি হয়। সেখান থেকে প্রথমে টিউমার সৃষ্টি হয়, টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সার হয়ে যায়। ক্যান্সার কি, টিউমার হলো একটি জায়গায় ঘটনাটা ঘটা, আর ক্যান্সার হলো পুরো দেহে এটি ছড়িয়ে পড়া, অর্থাৎ এই টিউমার জাতীয় জিনিসটা পুরো দেহে ছড়িয়ে পড়লে সেটাকে ক্যান্সার বলা হয়ে থাকে। তো এই সম্পর্কে আমরা পরেও জানবো। লেখাটা খারাপ হয়েছে। এরপর কোষচক্র এর ক্ষেত্রে দুটি পর্যায় থাকে, ইন্টারফেস ও মাইটোটিক পর্যায়। ইন্টারফেস যে প্রায় 90-95% সময় লাগে এবং 5-10% সময় জাস্ট মাইটোটিক সেল বা বিভাজনের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো এখন এ সম্পর্কে আমরা জানবো। কোষচক্র একটি কোষের সৃষ্টি থেকে শুরু করে বৃদ্ধি, বিভাজন সহ সমগ্র জীবনকে কোষচক্র বা সেল সাইকেল বলা হয়ে থাকে।
এর ক্ষেত্রে প্রথমটি হলো প্রস্তুতিমূলক পর্যায়। প্রস্তুতি নিতেই সময় বেশি লাগায়, অর্থাৎ আমাদের দেহে কোষ বিভাজন হবে কি না সেই জিনিসটা, মানে কোষ বিভাজন কখন হওয়া প্রয়োজন এইসবের ক্ষেত্রেই প্রস্তুতি নেওয়ার জন্য বেশি সময় লাগে, 90-95% সময় লাগে। মাইটোটিক ফেজে যে 5-10% সময় লাগে সেটাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময়। সো এখানে 90-95 অনেক বড় একটা সময়ই লাগে। তো এরপর তো ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়কে 3টি ধাপে ভাগ করা হয়, G1, S, G2। G1 এর ক্ষেত্রে কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয়, এটি কোষ বিভাজন হবে কিনা বা আমাদের কোষ বিভাজন প্রয়োজন কিনা, আমাদের দেহের জন্য কোষ বিভাজন ভালো হবে কিনা, বা এক্ষেত্রে P53 জিনটা কাজ করে কিনা বা করে না কিনা। তো যখন করবে, মানে P53 জিন কাজ করলে একটি নিয়ন্ত্রিত পর্যায়ে আমাদের কোষ বিভাজন হবে, এবং যখন এটি কী বলে মরা থাকবে বা ডেড থাকবে বা কাজ করবে না, অকার্যকর থাকবে, তখন কোষ বিভাজন অতিমাত্রায় হতে থাকবে, যেটা আমাদের দেহের জন্য খারাপ এবং ক্যান্সার সৃষ্টি করে। তো কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয় কখন? G1 দশায়। এবার S দশা যে আছে সেক্ষেত্রে রেপ্লিকেশনে সহায়তা করে। রেপ্লিকেশন বলতে আমরা বুঝি ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন করে, অর্থাৎ আমাদের দেহে যে ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয় তার জন্য বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন, যেগুলো G1 দশায় উৎপন্ন হয়। এবং নিউক্লিওটাইড, এটিপি, এনজাইম, প্রোটিন, যেগুলো রেপ্লিকেশনের প্রস্তুতিতে সহায়তা করে। তো এগুলোর ক্ষেত্রে এই G1 দশা, মানে G1 দশা এগুলো হয়ে থাকে। আর S দশায় শুধুমাত্র রেপ্লিকেশন হবে। এবার G2 যে দশাটা আছে সেখানে এম ফেজের প্রস্তুতি পর্যায়ে বলা হয়। এক্ষেত্রে মাইক্রোটিউবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ হবে। মাইক্রোটিউবিউল যেটা আছে যেটা আমরা জানি যে কী বলে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কালের একটি অংশ হলো মাইক্রোটিউবিউল, যেটা গঠনকারী পদার্থ সংশ্লেষ করবে এবং স্পিন্ডল যন্ত্র তৈরি। আমরা দেখছি যে কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটি তৈরিতে G2 দশা সহায়তা করবে, মানে G2 দশা এটি তৈরি হবে। G2 থেকে এম ফেজে গেলে MPF নামক প্রোটিন প্রয়োজন হয়। MPF হলো ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর, এই নামক প্রোটিন প্রয়োজন হয়। এরপর আমরা বিভাজন পর্যায় বা মাইটোটিক পর্যায় সম্পর্কে জানব। তো মাইটোটিক পর্যায়কে বলা হয় এম ফেজ। এক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজন, পুনর্গঠন, সাইটোপ্লাজমের নতুন কোষে গমন, সেল মেমব্রেন ও উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপ্রাচীর সৃষ্টি, মানে এগুলোর মাধ্যমে কোষ বিভাজন সম্পূর্ণ হয়ে থাকে। নিউক্লিয়াস বিভাজন, তো এর মানে এই যে এম ফেজটা হয় তার আগে প্রস্তুতির জন্য আমাদের 90-95% সময় প্রয়োজন হয়। এখন সেল ডিভিশনের ক্ষেত্রে কি কি হয়? তো সেল ডিভিশন এক্ষেত্রে হবে, সেল ডিভিশন যখন হবে তখন স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। স্পিন্ডল যন্ত্র তৈরি হয় বা উৎপন্ন হয়। স্পিন্ডল যন্ত্র থেকে হয় ফাইবার। তো ফাইবার যেটা মাইক্রোটিউবিউলের অংশ বা মাইক্রোটিউবিউল গঠন করে BUSA। তো টিউবিউল গঠন করে মাইক্রোটিউবিউল থেকে উৎপন্ন হয়, মানে রিভার্স করে ফাইবার থেকে স্পিন্ডল যন্ত্র, এবং স্পিন্ডল যন্ত্র থেকে সেল ডিভিশন যখন হবে তখন স্পিন্ডল যন্ত্র উৎপন্ন হয়। তো স্পিন্ডল যন্ত্র থেকে ফাইবার থেকে মাইক্রোটিউবিউলস, তারপর মাইক্রোটিউবিউলস থেকে আবার ফাইবার, স্পিন্ডল যন্ত্র এবং সেল ডিভিশন সমাপ্ত ঘটে। এভাবে হয়ে থাকে। খাওয়া যায় নেই। এখন আমরা সাইক্লিন সিডিকে সম্পর্কে জানবো। সাইক্লিন সিডিকে হলো 4 ধরনের হয়ে থাকে। তো সাইক্লিন সিডিকে 4 ধরনের, এগুলো হলো সাইক্লিন, আমরা এভাবে মনে রাখতে পারি DEAV, দেব। সো এভাবে আমরা মনে রাখতে পারি সাইক্লিন ডি যেটা আছে সেটা সাধারণতভাবে MTF অর্থাৎ ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর, MPF এর ক্ষেত্রে সহায়তা করে। তো এক্ষেত্রে G1 থেকে S1 ও G2 এ দশায় গমনে সহায়তা করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে G1 থেকে S থেকে G2 এ দশায়, মানে এই পর্যায়ে নিয়ে যায়। এরপর হলো সাইক্লিন ইর ক্ষেত্রে কি হয়? রেডি ফর রেপ্লিকেশন, মানে এখানে রেডি হয় বা প্রস্তুতিকরণ করে রেপ্লিকেশন জন্য। রেডি ফর রেপ্লিকেশন, তো এখানে প্রস্তুতি নেয় রেপ্লিকেশনের জন্য। তারপর সাইক্লিন এর ক্ষেত্রে কি হয়? সাইক্লিন এর ক্ষেত্রে রেপ্লিকেশন হবে, সাইক্লিন এর ক্ষেত্রে রেপ্লিকেশন হয়। এবং বি এর ক্ষেত্রে, সাইক্লিন যেটা বি আছে সের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র উৎপন্ন হয়, স্পিন্ডল যন্ত্র যেটা উৎপন্ন হবে সাইক্লিন বিতে। এরপর আবিষ্কারক, সাইক্লিন যেটা আছে সেটা আবিষ্কার করেন টিমোথি হান্ট।
টিমোথি হান্ট, যেটা 1982 সালে এটি আবিষ্কার করেন, সাইক্লিন সিডিকে বা সাইক্লিন এক কথা। এক্ষেত্রে আমরা মাইটোসিস সম্পর্কে জানবো। মাইটোসিস সাধারণতভাবে দু ধরনের বা দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। ক্যারিওকাইনেসিস, যে ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হবে, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজিত হলে সে পর্যায়কে বলা হয়ে থাকে ক্যারিওকাইনোসিস, এবং সাইটোপ্লাজমে যখন বিভাজিত হয় বা বিভাজন ঘটে সেটাকে বলা হয় সাইটোকাইনোসিস। তো এর ক্যারিওকাইনোসিস 5টি ধাপ আছে, সেগুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তারপর টেলোফেজ। আর সাইটোকাইনোসিসের কোনো ভাগ নেই। এরপর প্রোফেজ শুরু হবে। প্রোফেজ, ক্যারিওকাইনেসিসে 5টি ধাপ আছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। এই ক্ষেত্রে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হলো প্রোফেজ। এটি হলো দীর্ঘস্থায়ী ধাপ। তো এক্ষেত্রে প্রথমেই কোষের জল বিয়োজন হবে। কোষের জল বিয়োজন ঘটবে, যার কারণে কোষের মধ্যে যে নিউক্লিয়াসের কোষ জল বিয়োজন ঘটবে। নিউক্লিয়াসের জল বিয়োজন ঘটে এবং ক্রোমোজোম খাটো ও মোটা হয়, যেটা সংকুচিত হয়ে কয়েলিং করতে থাকে। তো এক্ষেত্রে ক্রোমোজোম খাটো ও মোটা হয়ে সংকুচিত হয় এবং বা কয়েলিং করতে থাকে। সংকুচিত হয়ে কয়েলিং করতে থাকে। অর্থাৎ আমাদের যখন প্রোফেজ শুরু হয় তখন নিউক্লিয়াসে জল বিয়োজন ঘটবে, যার কারণে এর মধ্যকার ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হতে থাকবে, যা মোটা হয়ে সংকুচিত হবে, যেটা কয়েলিং করতে থাকে। যখন আমরা জানি যে আমাদের ক্রোমাটিন থাকে প্রথমে নিউক্লিয়াসে, তো ক্রোমাটিনগুলো এভাবে অবস্থান করবে। তো এইগুলো সাধারণতভাবে যখন জল বিয়োজন ঘটবে তখন খাটো ও মোটা হবে, যেটা কয়েলিংয়ের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু একটু মিস্টেক হয়েছে, যে খাটো ও মোটা হবে ও সংকুচিত হবে, যা কয়েলিং করতে থাকে না, কয়েলিংয়ের কারণে। তো কয়েলিংয়ের কারণে এগুলো খাটো ও মোটা হয় এবং সংকুচিত হয়। তো এগুলো এরকম থাকবে, যেটা সংকুচিত হয়ে এরকম গঠন করবে, 4টা থাকবে। তো এগুলো গঠন করে বলেই এগুলোকে কয়েলিং বলা হয়ে থাকে এবং এগুলো দৃশ্যমান হয়। এরপর 2, এক্ষেত্রে সিডিকে এর জন্য প্রোটিন ফসফোরাইলেশন ঘটে, অর্থাৎ সিডিকে যেটা কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, এর জন্য ফসফোরাইলেশন ঘটে। সিডিকে এর জন্য ফসফোরাইলেশন ঘটে, এর জন্য প্রোটিনের ফসফোরাইলেশন ঘটে। ফসফোরাইলেশন ঘটে। তারপর ক্রোমাটিড বিভক্ত হয়, অর্থাৎ আমরা দেখছি ক্রোমাটিডে বিভক্ত হয়। যে আমরা জানি যে এখানে যে ক্রোমাটিনগুলো থাকে, এই ক্রোমাটিনগুলো যখন এরকম একটি পর্যায়ে উৎপন্ন হয় বা কয়েলিংয়ের মাধ্যমে যেগুলোটি গঠন করে, সেগুলো প্রত্যেকটিকে বলা হয়ে থাকে ক্রোমাটিড। তো ক্রোমাটিন থেকে ক্রোমাটিড হবে। তো এক্ষেত্রে যেটা প্রোফেজ পর্যায়ে হয়, তো এক্ষেত্রে এরকমভাবে উৎপন্ন হয়, এরকম ছবির ক্ষেত্রে এরকম দেখানো হয়েছে। তো ক্রোমাটিড বিভক্ত হয়, ক্রোমাটিডে বিভক্ত হবে, এ পর্যায়ে ক্রোমাটিডে বিভক্ত হবে। তারপর নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তির সূচনা ঘটে, অর্থাৎ এগুলো তো বিলুপ্ত হবে, তার সূচনা ঘটে এখানে 4 নম্বর। তো এক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র নিউক্লিয়ার এনভেলপ ও
নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তির সূচনা ঘটে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এর বিলুপ্তির সূচনা ঘটবে। এরপর 4 নম্বর হলো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র উৎপন্ন হয় মাইক্রোটিউবিউল থেকে এবং প্রাণীর ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে। 5 স্পিন্ডল যন্ত্র উৎপন্ন। এক উদ্ভিদে হবে মাইক্রোটিউবিউল এবং প্রাণীর ক্ষেত্রে হবে সেন্ট্রিওল। তো মাইক্রোটিউবিউল হবে উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীর ক্ষেত্রে হবে সেন্ট্রিওল, যেখান থেকে স্পিন্ডল যন্ত্রের উৎপন্ন হয়ে থাকে। এক্ষেত্রে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আমরা জানি নিউক্লিয়াসের ক্ষেত্রে আমাদের ক্রোমাটিনগুলো এরকম সুতার মতো থাকবে। তো সুতার মতোগুলো এরকম এক একটি ক্রোমাটিডে বিভক্ত হবে, এরকম এইগুলো একটা ক্রোমাটিড এ বিভক্ত হবে নিউক্লিওলাস, এবং এখানে যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে তো এগুলো বিলুপ্ত হওয়ার সূচনা ঘটবে। পর এর কোষ প্রাচীর, এটা নিউক্লিয়ার এনভেলপ, যেটা বিলুপ্তির সূচনা ঘটে। পর এখানে সেন্ট্রিওল তৈরি হয়। এরপর ক্রোমোজোম, এগুলো এক একটা হলো ক্রোমোজোম গঠন করে। আমরা জানি যে আমাদের যখন নিউক্লিয়াসে ক্রোমাটিনগুলো থাকে তখন কিন্তু সেগুলোকে ক্রোমোজোম বলা হয় না। এগুলো যখন ক্রোমাটিনযুক্ত মানে কয়েলিং করে ক্রোমাটিন হয় এবং এর মাঝে একটি সেন্ট্রিওল থাকে তখন এটিকে ক্রোমোজোম বলা হয়। ক্রোমোজোমের অর্থ কি? রঞ্জিত দেহ। তো এখানে ক্রোমাটিনগুলো রঞ্জিত থাকে এবং সেন্ট্রিওল যেটা আছে সেটা থাকে হলো অরঞ্জিত বা কি বলাকে রংবিহীন। তো আর এই পাশে পুরোটাই হলো সাইটোপ্লাজমীয় অংশ। আর এই এখন আমরা প্রি মেটাফেজ বা প্রোমেটাফেজ এ সম্পর্কে আমরা জানবো। প্রোমেটাফেজ এটি সবচেয়ে ক্ষণস্থায়ী পর্যায়, এটি হলো সবচেয়ে ক্ষণস্থায়ী। প্রোফেজ হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী আর প্রোমেটাফেজ হলো সবচেয়ে ক্ষণস্থায়ী বা খুব অল্প সময়ের মধ্যে এটি হয়ে যায়, ক্ষণস্থায়ী পর্যায়। তো এক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। স্পিন্ডল যন্ত্র তৈরি করবে যেটা সুতার মতো ফাইবার গঠন করে। সুতার মতো ফাইবার। তো সুতার মতো ফাইবার তৈরি করবে স্পিন্ডল যন্ত্র। এরপর ক্রোমোজোম যুক্ত হবে ট্রাকশন ফাইবার, মানে ক্রোমোজোমে গিয়ে এক্ষেত্রে ট্রাকশন ফাইবার যুক্ত হবে, যেটা যুক্ত হয় সাধারণত সেন্ট্রিওলে, যেটা অরঞ্জিত অংশ থাকবে। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারে যুক্ত হবে ক্রোমোজোম এর সেন্ট্রোমিয়ারে যুক্ত হবে ট্রাকশন ফাইবার। ট্রাকশন মানে এক ধরনের টানা দেয়া, অর্থাৎ আমাদের যাদের ঘাড় ব্যথা বা এরকম ধরনের বিভিন্ন অসুস্থতা হয় তাদের ক্ষেত্রে আমরা ট্রাকশন জাতীয় একটি থেরাপি নিয়ে থাকি। তো যার মাধ্যমে আমাদের গলা এবং মুখের মধ্যে একটি টানের ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে আমাদের ঘাড় ব্যথা বা হাতের বিভিন্ন ধরনের সমস্যা বা কিছু ক্ষেত্রে মাজা ব্যথার ক্ষেত্রেও এটি করা হয়ে থাকে। তো ট্রাকশন মানে টান দেওয়া, অর্থাৎ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত যে ট্রাকশন ফাইবারটা হয় সেটা সাধারণত টান দিতে সহায়তা করে। অর্থাৎ আমরা জানি অ্যানাফেজ পর্যায়ে এগুলো আলাদা হয়ে মেরুর দিক থেকে তাদের লাস্ট দিকে অর্থাৎ প্রান্তের দিকে চলে যেতে থাকে। তখন
একটি টান অনুভব করে, যেটা ট্রাকশন ফাইবার কারণে উৎপন্ন হয়ে থাকে। এরপর সেন্ট্রিওল থেকে ফাইবার বা অ্যাস্টার রে উৎপন্ন হয়। সেন্ট্রিওল থেকে আমরা জানি একটা অ্যাস্টার রে এরকম তৈরি হয়, যেমন একটি সেন্ট্রিওল যদি এরকম হয়, তার মধ্যে থেকে এরকম 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 একটি রে তৈরি হয়, যেটাকে বলা হয়ে থাকে অ্যাস্টার রে। সেটা এই প্রো মেটাফেজ পর্যায়ে হয়ে থাকে। অর্থাৎ তিনি আমরা বলতে পারি যে সেন্ট্রিওল থেকে ফাইবার, যেটাকে বলা হয় অ্যাস্টার রে। এই অ্যাস্টার রে থেকে আস্তে আস্তে একটি ফাইবার গঠন করে। আবার এই তিনটা আমি আবার বুঝি। স্পিন্ডল যন্ত্র তৈরি করবে, অর্থাৎ আমাদের যে কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, সেটা হলো স্পিন্ডল যন্ত্র তৈরি করবে, সেটা হলো প্রো মেটাফেজ পর্যায়ে হয়ে থাকে। এটা সুতার মতো ফাইবার, অর্থাৎ সুতার মতো ফাইবারকে বলা হয়ে থাকে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার ফাইবার। তো এই স্পিন্ডল ফাইবারটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয়। তো এই যে স্পিন্ডল ফাইবারগুলো আছে, সেগুলো একটি ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারে যুক্ত হবে। তো যেটা ট্রাকশন ফাইবার, মানে যেগুলো সেন্ট্রোমিয়ারে যুক্ত হবে সেগুলোকে বলা হবে ট্রাকশন ফাইবার। আমরা জানি যে যখন এইটি একটি যদি সেন্ট্রোমিয়ার হয়, তো এখান থেকে এরকম অনেকগুলোই রে বের হবে, কিন্তু কিছু গিয়ে মিশবে হলো এই সেন্ট্রোমিয়ারের সাথে, আবার কিছু গিয়ে শুধুমাত্র এরকম রে তৈরি করবে। তো এগুলোকে বলা হবে অ্যাস্টার রে, আর যেগুলো সেন্ট্রোমিয়ারের সাথে মিললো সেগুলোকে বলা হবে ট্রাকশন ফাইবার। তো এটি দুই ধরনের নাম, একটা ট্রাকশন ফাইবার, একটা অ্যাস্টার রে। তো এরপর হবে ক্রোমোজোমাল ডান্স সাধারণত ক্রোমোজোমের সান্দ্রতার কারণে হয়ে থাকে, অর্থাৎ ক্রোমোজোমাল নৃত্য যেটাকে বলা হয়, সেটা ক্রোমোজোমের সান্দ্রতার কারণে হয়ে থাকে। চার ক্ষেত্রে আমরা বলি ক্রোমোজোমাল ডান্স। তো এক্ষেত্রে ক্রোমোজোমের সান্দ্রতার কারণে হয়ে থাকে সান্দ্রতা। ট্রাকশন ফাইবারের সাহায্যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে, এটা তো আমরা আগেই পড়ছি। তো এগুলোই হলো প্রো মেটাফেজের পর্যায় বা এর ধাপ। এখন আমরা কোষ বিভাজনের মেটাফেজ পর্যায় সম্পর্কে জানবো। মেটাফেজ পর্যায়ে আমাদের কি হয়? প্রথমেই আমাদের কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস হয়, অর্থাৎ আমাদের মানে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো কি বলে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, যেটাকে বলা হয় মেটাকাইনেসিস। অর্থাৎ কি করে বোঝাই মেটাকাইনেসিস? তো ক্রোমোজোমগুলো যদি বিষুবীয় অঞ্চলে অবস্থান করে সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। তো সেক্ষেত্রে আমরা যদি একটি কোষ এটা ধরি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম হবে। বোঝানোর জন্য এরকম আঁকা, এটা এরকম। যাই হোক, তো এখানে প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার একসাথে মানে একই লাইন ধরে মাঝে অবস্থান করবে, এরপর ক্রোমোজোম এরকম থাকবে। যাই হোক, মাঝখানে সবগুলো অবস্থান করে, এর জন্য একে মেটাকাইনেসিস বলা হয়ে থাকে। মেটাকাইনেসিস। ওকে। তো এরপর 2 আমরা বলতে পারি এখানে সবচেয়ে ভালো বা মানে সবচেয়ে খাটো ও স্পষ্ট দেখা যায়, অর্থাৎ আমাদের মেটাফেজ পর্যায়ে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলোকে খুব স্পষ্ট এবং মোটা দেখা যায়। এই পর্যায়ে ক্রোমাটিডগুলো সবচেয়ে স্পষ্ট ও খাটো, মানে সবচেয়ে খাটো ও স্পষ্ট দেখা যায়। তো খাটো যে মোটা হয়, ক্রোমোজোমটা যে খাটো মোটা হলো, এটাকে বলা হয়ে থাকে কনডেনসেশন।
ক্রোমোসোম যে খাটো ও মোটা হয়, খাটো ও মোটা হবে, তো একে বলা হয়ে থাকে কনডেনসেশন। কনডেনসেশন, তো এটা বলা হয়ে থাকে সাধারণতভাবে খাটো ও মোটা বা খাটো ও স্পষ্ট হওয়াকে। অর্থাৎ এক্ষেত্রে এটি যদি থাকে একটি ক্রোমাটিড, তো সেইটি এভাবে সবচেয়ে বেশি পরিমাণ কী বলে কয়েলিং হবে, যেটা যার কারণে খাটো মোটা হবে। আমরা জানি যে একটা সুতা যদি আমি নিই, তো সুতার মধ্যে অনেকক্ষণই সুতা পেঁচানো থাকে, কিন্তু যখন এটা খোলা থাকে তখন অনেকগুলো মনে হয়, যেটা আমরা এখানে দেখলে অনেক কিছু মনে হবে, বা আমি বুঝতে পারবো না যে কতটুকু আমার সুতা আছে, বাট এখান থেকে আমরা বুঝতে পারবো কতটুকু সুতা আছে, বা এরকম থাকলে একটা গাড়ির মধ্যে বা একটি ইয়েতে থাকলে, তো তখন আমরা বুঝতে পারবো কতটুকু সুতা আছে। সেরকমভাবেই আমরা যখন এটা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে এখানে কয়টা ক্রোমোজোম আছে, মানে এরকমভাবে যেহেতু চারটা হাত দিয়ে বা এরকমভাবেই একটি ক্রোমোজোম তৈরি হতো, কয়টা ক্রোমোজোম আছে কি বা কীরকম ক্রোমোজোমগুলো, সেগুলো সম্পর্কে ধারণা পেতে পারবো। যখন এরকম থাকবে আমরা কিছুই বুঝতে পারবো না। সেটাকে বোঝানো হয়েছে যে এই পর্যায় ক্রোমাটিডগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়। তো এখান থেকে যখন একটি গাড়িতে আমরা সুতাটা ভরবো, তখন সেটা আস্তে আস্তে কমে যাবে মনে হবে, অর্থাৎ খাটো ও মোটা মনে হবে বা খাটো স্পষ্ট মনে হবে। তো সেটাই এখানে বলা হয়েছে, এবং ক্রোমোজোম যে খাটো ও মোটা হয় সেটাকে বলা হয় কনডেনসেশন। এরপর এর মধ্যে যে মানে অতিমাত্রায় কয়েলিংটা ঘটে, একে বলা হয়ে থাকে সুপার কয়েলিং। যে অতিমাত্রায় যে কয়েলিংটা হয়, মাত্রায় যে কয়েলিং হয়, তাকে বলা হয়ে থাকে সুপার কয়েলিং। সুপার কয়েলিং মানে অতিমাত্রায় যখন এটা এরকমভাবে কয়েলিং হতে থাকে, সেটাকে বলা হবে সুপার কয়েলিং। এরপর মেটাফেজ পর্যায়ে ভাগ প্রতিটি সেন্ট্রোমিয়ার মানে মেটাফেজ যে পর্যায়টা আছে, সেই পর্যায়ে সেন্ট্রোমিয়ারগুলো আলাদা হয়ে যায় বা দুটি অপত্য সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয়। প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণভাবে বিভক্ত হবে এবং দুটি আপত্য সেন্ট্রোমিয়ার গঠন করবে। অর্থাৎ আমরা বুঝতে পারি যেটা, যে এখানে সাধারণতভাবে একটি সেন্ট্রোমিয়ার থাকবে, যেখানে এরকমভাবে ক্রোমাটিডগুলো অবস্থান করবে। তো এক সময় বা শেষের দিকে কী ঘটবে, এরকমভাবে একটি সেন্ট্রোমিয়ার ও আরেকটি সেন্ট্রোমিয়ার আলাদা হয়ে যাবে। কারণ কি, আমরা জানি যে একটা ট্রাকশন ফাইবার নামক একটি টান কাজ করবে। ট্রাকশন মানে একটি টান। তো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যে স্পিন্ডল যন্ত্রণা অংশটা যুক্ত থাকে, সেটাকে বলা হয় ট্রাকশন ফাইবার, মানে একটি টান অনুভব করায়। সো এই টানটার কারণে আস্তে আস্তে সেন্ট্রোমিয়ারগুলো আলাদা হয়ে যাবে, বিভক্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে মানে দুটি ক্রোমোজোম উৎপন্ন হবে এবং দুটি আপত্য সেন্ট্রোমিয়ার উৎপন্ন হবে, এটাই। তো এই ক্ষেত্রে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিভক্তি ঘটবে। তো আমি যদি চার্ট দিই, চারে আমি লিখতে পারি যে প্রতিটি সেন্ট্রোমিয়ার অপত্য দুটি সেন্ট্রোমিয়ারে পরিণত হবে। অর্থাৎ প্রতিটি সেন্ট্রোমিয়ার দুটি অপত্য সেন্ট্রোমিয়ারে পরিণত হবে এবং দুটি ক্রোমোজোম গঠন করবে। তো দুটি ক্রোমোজোম যখন গঠন করবে, তখনই নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলভ এর বিলুপ্তি ঘটবে। তো এই নিয়মে এটা হলো শেষের দিকে হয়ে থাকে, মাইটোসিস পর্যায়ে শেষের দিকে এটি ঘটে। এরপর লাস্টে হলো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তি ঘটবে। আমাদের ক্যারিওকাইনেসিসের অ্যানাফেজ পর্যায় সম্পর্কে বিস্তারিত জানবো। তো এক্ষেত্রে আমাদের কি হবে, এক্ষেত্রে সাধারণতভাবে অপত্য যে ক্রোমোজোমটা ছিল বিষুবীয় অঞ্চলে, সেটা মেরুর দিকে চলে যেতে শুরু করবে। অর্থাৎ প্রথমে অপত্য ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাবে। বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে যাবে। তো এরপর অপত্য ক্রোমোজোম যেটা আছে, সেটা মেরুর অভিমুখে চলতে থাকবে এবং এ সময় সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং বাহুদ্বয় অনুগামী হয়। অর্থাৎ
কি বলে একে, যখন এটি মেরুর দিকে যেতে থাকে তখন সেন্ট্রোমিয়ারটা মানে বলে কি মেরুর দিক মুখ করে যাবে, এবং অন্যগুলো যে আছে সেগুলো একটু বিষুবীয় অঞ্চলের দিকে ঝুঁকে থাকবে, অর্থাৎ এরকম জিনিসটা। তো যখন আমরা এরকম টান দিতেছে তখন সেন্ট্রোমিয়ারটা উপরের দিক থাকতেছে, যেটাকে বলা হয়ে থাকে অগ্রগামী, আগে আগে যাচ্ছে, আর ক্রোমোজোমগুলো একটু ভেতরের দিকে এরকমভাবে থাকে। তো সেক্ষেত্রে এগুলোকে বলা হয় অনুগামী। তো অপত্য ক্রোমোজোমে মেরুমুখী হবে। যখন মেরুমুখী চলন হয়, মেরুমুখী চলনের সময় মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হবে, এবং ক্রোমোজোম বা বাহুদয়, ক্রোমাটিড, এই ক্রোমাটিডগুলো বা বাহু, এখানে বাহু বলা হয়েছে, তো বাহুদয় অনুগামী হবে। পর এক্ষেত্রে বিভিন্ন আকৃতি সৃষ্টি করে থাকে, সেগুলো হলো যেমন বি আকৃতি, এল আকৃতি, তারপর জে আকৃতি, আই আকৃতি, তো এরকমভাবে বিভিন্ন আকৃতি গঠন করে থাকে। যখন যে ভি আকৃতি গঠন করবে, অর্থাৎ এটি অনেকটা এরকম থাকবে, তো তখন এটিকে বলা হয়ে থাকে মেটাসেন্ট্রিক, অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো সেগুলো অর্থাৎ মেরুমুখী ছিল, এই বাহুগুলো মেরুমুখী ছিল, এই জন্য মেটাসেন্ট্রিক। যখন আমরা মেরুর দিকে ছিল তখন আমরা বলছি মেটাকাইনোসিস, সেভাবে সেন্ট্রিক। তারপর সাবমেটাসেন্ট্রিক, মানে একটা মেরুর দিকে পুরোপুরি ঝুঁকে থাকবে আর একটা বিপরীত দিকে, তো সাবমেটাসেন্ট্রিক এটাকে বলা হয়। তো এটা হলো এল আকৃতি, মেটাসেন্ট্রিক। তারপর যেটা জে আকৃতির, অর্থাৎ এল যেটা ছিল তার বিপরীত দিকে, সেটাকে বলা অ্যাক্রোসেন্ট্রিক। আর যখন পুরোপুরি একটা মাথা আর একটা আর একদিকে, মানে একটা একদিকে আর একটা আরেকদিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন এটা আই আকৃতির হয়ে থাকে, এবং এই আই আকৃতিরগুলোকে বলা হয় টেলোসেন্ট্রিক। এগুলো হলো টেলোসেন্ট্রিক। এরপর আমরা টেলোফেজ সম্পর্কে জানবো। অ্যানাফেজ সম্পর্কে আমরা জানলাম, তো এখন টেলোফেজ সম্পর্কে জানবো। আর একটা কথা, যে অ্যানাফেজ পর্যায়ে অপত্য ক্রোমোজোমে মেরুর কাছাকাছি আসা মাধ্যমেই অ্যানাফেজের পর্যায় শেষ হয়। অ্যানাফেজকে গতি পর্যায়ে বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা অ্যানাফেজ পর্যায়ে যেহেতু দেখতে পাচ্ছি যে এই ক্রোমোজোমগুলো মেরু থেকে বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে গমন করতে থাকে বা চলতে থাকে, একটা চলন পর্যায়, তো একে গতীয় পর্যায়ে বলা হয়ে থাকে। তো এই পর্যায় সমাপ্তি কখন হবে? যখন এই ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছে যাবে, মেরুতে পৌঁছানো মাত্রই এর পর্যায় শেষ হবে। তো এখন হবে টেলোফেজ পর্যায় হলো লাস্ট পর্যায়, কাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনের লাস্ট পর্যায় হলো টেলোফেজ পর্যায়। এরপর শুধুমাত্র সাইটোকাইনেসিস বাকি থাকবে, যেটা সাইটোপ্লাজমে বিভক্তি ঘটাবে। তো এক্ষেত্রে টেলোফেজ পর্যায়, এক্ষেত্রে অপত্য ক্রোমোজোম সমূহ দুটি মেরুতে স্থির অবস্থান নেয়। অর্থাৎ অপত্য যে ক্রোমোজোমগুলো আছে দুটি মেরুতে অবস্থান নেবে। অর্থাৎ এখানে যদি আমরা এটাকে একটা কোষ ধরি, তো এখানে কিছু ক্রোমোজোম থাকবে, এখানে একটি গোল থাকবে, এখানে একটি গোল থাকবে, তো এখানে কিছু ক্রোমোজোম থাকবে, এখানে কিছু ক্রোমোজোম থাকবে, তো এখানে একটি লেয়ারও তৈরি করা শুরু করবে। তো এক্ষেত্রে অপত্য ক্রোমোজোম দুটি মেরুতে অবস্থান নেয়। অপত্য ক্রোমোজোম দুটি মেরুতে অবস্থান নেবে, এবং ক্রোমোজোমগুলোতে আবারও যোজন ঘটবে। অর্থাৎ মানে আগে প্রথমে আমরা দেখছি প্রোফেজের ক্ষেত্রে জল বিয়োজন ঘটছে, তখন আমরা ক্রোমোজোমগুলো সঠিকভাবে দেখতে পাইছি। এখন আমাদের যোজন যখন ঘটবে, আবারও একইভাবে আমাদের ক্রোমোজোমগুলো আমাদের থেকে দৃষ্টির হাতে আর থাকবে না, তখন আমরা দেখতেই পাবো না। সো এক্ষেত্রে জলযোজন ঘটবে, মানে জল যোগ করা হবে বা জল যোগ হবে। এরপর দুটি মেরুতে অবস্থান করে এবং ক্রোমোজোমগুলোতে জলযোজন ঘটে। ক্রোমোজোম এ জলযোজন ঘটবে। এরপর যদি আমরা দুই দেখি, এই পর্যায়ে যখন শেষের দিকে হবে, তখন দুই মেরুর ক্রোমোজোমের চারদিকে নিউক্লিয়ার এনভেলপ উৎপন্ন হবে। এই যে দুটি মেরুর চারদিকে যে নিউক্লিয়াসটা থাকবে বা নিউক্লিয়াসের অংশগুলো থাকবে, ক্রোমোজোমগুলো থাকবে, এক কথায় যে ক্রোমোজোমগুলোর মধ্যে একটা নিউক্লিয়ার এনভেলপ পুনরায় গঠিত হবে, এবং সেন্ট্রোসোম বা স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্চনে নিউক্লিওলাসের পুনর্গঠন আবির্ভাব ঘটবে। অর্থাৎ এই পর্যায়ে যখন শেষ হবে বা শেষের দিকে কি ঘটবে?
2 মেরুতে ক্রোমোজোমের চারদিকে নিউক্লিয়ার এনভেলপ এবং সেট ক্রোমোজোমের গৌণকুঞ্চনে সেট ক্রোমোজোমের গৌণকুঞ্চনে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। নিউক্লিওলাস এর আবির্ভাব ঘটে, অর্থাৎ পুনরায় নিউক্লিওলাস উৎপন্ন হয়, আবির্ভাব ঘটে। তারপর এখানে যে স্পিন্ডযন্ত্র থাকে, যেটা আমাদের ট্রাকশন ফাইবার সহ বিভিন্ন কাজে সহায়তা করে থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের সেগুলো সেন্ট্রিওল বিলুপ্তি হবে। সেন্ট্রিওল বা স্পিন্ডল যন্ত্রের বিলুপ্তি ঘটবে বা বিলুপ্ত হবে, যাই হোক। তো এবার ক্রোমাটিন ফাইবার অদৃশ্য হবে, মানে ক্রোমাটিন ফাইবারগুলো এখন আর দেখাই যাবে না। আগে ক্রোমাটিন ফাইবারগুলো মিলিত হয়ে মানে কয়েলিংয়ের মাধ্যমে প্রোফেজ পর্যায়ে আমরা দেখতে পারছিলাম, এখন আর দেখতেই পারবো না। 4 আমরা পড়বো ক্রোমাটিন ফাইবার অদৃশ্য। ক্রোমাটিন ফাইবার অদৃশ্য হবে। এবার দুটি নিউক্লিয়াস তৈরি করবে। 5 দুটি নিউক্লিয়াস তৈরি করবে। দুটি নিউক্লিয়াস তৈরি করবে। তো যার মাধ্যমে নিউক্লিয়াসের যে বিভাজনটা আছে, নিউক্লিয়াসের বিভাজন শেষ হবে। এরপর সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। এখন আমরা সাইটোকাইনেসিস সম্পর্কে জানবো। সাইটোকাইনেসিস ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো কোষ প্রাচীর গঠন হয়, আর প্রাণী কোষের ক্ষেত্রে উৎপন্ন হয় কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। তো কোষ প্রাচীর যেটা হলো সাধারণত মধ্যপর্দা গঠন করে। মধ্যপর্দা কোনটা? এটাকে বলা হয় কোষ প্লেট, অর্থাৎ কোষ প্লেট গঠন করে। আর প্রাণীর ক্ষেত্রে মানে কোষ প্লেটের মাধ্যমেই এটি মধ্যপর্দা গঠন করে। সেটা এরকম হতে পারে যে এখানে কিছু এই মানে মধ্যপর্দায় সাধারণতভাবে কি থাকে? মধ্যপর্দায় থাকে ফ্র্যাগমোপ্লাস্ট ও প্যাকটিক অ্যাসিড। তো সেটা গঠন করা হলো সাইটোকাইনেসিসে। এরপর কোষঝিল্লির ক্ষেত্রে গর্ত সৃষ্টি করে বা ভাঁজ সৃষ্টি করে। সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। তো এক্ষেত্রে উদ্ভিদ কোষ, যদি আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে জানতে চাই, সেক্ষেত্রে যে একটি কোষ হয়, ধরি এটি একটি আমাদের কোষ। এই কোষের মধ্যে এখানে অংশ আছে। তো এখানে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে ফ্র্যাগমোপ্লাস্ট, যেটা আসবে হলো থেকে। এরপর আসবে প্যাকটিক অ্যাসিড, যেটা গলগি বডি থেকে। এরকমভাবে মানে 2 ধরনের পাশাপাশি বসে তৈরি হতে থাকবে এই কোষ প্লেট তৈরির মাধ্যমে মধ্যপর্দা উৎপন্ন হবে। তো এভাবে একটি মধ্যপর্দা উৎপন্ন হয়। কোষ প্লেটকে একটি মানে মধ্যপর্দা বলা হয়। আর প্রাণীকোষ, যদি আমরা প্রাণীকোষ সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা প্রাণীকোষের ক্ষেত্রে কি হবে? প্রাণীকোষের ক্ষেত্রে সাধারণতভাবে এটি একটি কোষ হয়, ধরি যদি আমি এটি একটি কোষ, তো সেটার ক্ষেত্রে এরকম 2টি পাশ থাকবে। তো সেইটা মাঝখানে খাঁজ বিশিষ্ট হবে। তো এখানে মাঝে একটা খাঁজ বিশিষ্ট হবে। এখানে অ্যাক্টিন ও মায়োসিন নামক মাইক্রোফাইব্রিল থাকবে, মাইক্রোটিবিউল এর অংশ থাকবে, যেটা আমাকে যেসব সুতাগুলো কোষকে টান দিয়ে ভাঁজের সৃষ্টি করবে বা গর্ত সৃষ্টি করবে এবং একসময় সাইটোপ্লাজমকে আলাদা করে দেবে এবং দুটি অপত্য কোষে পরিণত হবে এর মাধ্যমে আমাদের আজকের ভিডিও শেষ হলো। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ বিষয়টি বোঝার কথা। যদি কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানানো, বা ইনশাল্লাহ আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে সেগুলো দেখায় দেওয়ার।